কাজী নজরুল ইসলাম প্রথমত কবি ও প্রধানত কবি। নজরুল সাহিত্যের সমগ্রটা জুড়ে দৃঢ়ভাবে বিরাজমান থাকে তাঁর কবি সত্তা। রোমান্টিক আমির জাগরণের মধ্য দিয়ে এই সাহিত্য সত্তার উন্মেষ এবং পরিণতিতে তার রূপ নেয় সংঘ চেতনার প্রতিশ্রুতিতে। কবি নজরুল একই সঙ্গে গল্পকার। বলা বাহুল্য, নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান একটি গল্প গ্রন্থ, যা প্রকাশিত হয় 1922 সালে। তিনটি গল্প গ্রন্থ, ব্যথার দান, রিক্তের বেদন ও শিউলিমালায় নজরুলের গল্পের সংখ্যা 18টি। অগ্রন্থিত আরো একটি গল্প আছে, বনের পাপিয়া। কবি নজরুলের প্রভাব ও প্রতাপ বাংলা সাহিত্যে এতই প্রবল ও দিগন্ত বিস্তারী যে গল্পকার নজরুলকে নিয়ে আলোচনা খুব বেশি হয়নি। আদৌ নজরুল ইসলাম গল্প লিখেছেন কিনা এমন প্রশ্ন ও দ্বিধাও কোনো কোনো নজরুল সমালোচকের মধ্যে দেখা যায়। নজরুল এমন এক সময়খণ্ডে আবির্ভূত হয়েছেন যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের স্বর্ণযুগ পেরিয়ে বাঙালি ও বাংলা সাহিত্য ঔপনিবেশিক ধ্যান ধারণা, সাহিত্যিক মতবাদ, প্রকরণ কৌশল আত্মীকৃত করে নিয়েছে। আবু রুশদ বলছেন, নজরুল যখন গল্প লেখা আরম্ভ করেন তার আগেই আঙ্গিক ও বিষয়বস্তু ও বৈচিত্র্যের দিক থেকে বাংলা ছোট গল্পের মান বেশ উঁচু ছিল। রবীন্দ্রনাথ, প্রভাত কুমার মুখোপাধ্যায় ও প্রমথ চৌধুরীর লেখা বিভিন্ন মেজাজের গল্প, দৃষ্টিভঙ্গি ও বাচনের উজ্জ্বল পার্থক্যের গল্প পাঠকের মনকে বৈচিত্র্যময় সম্পদে ভরে দিয়েছিল। উদ্ধৃতি শেষ। ততদিনে রবীন্দ্রনাথের বর্ষাযাপন কবিতা থেকে বাঙালি পাঠক ছোট গল্পের একটি সংজ্ঞা নির্দিষ্ট করে ফেলেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের অভিঘাত ইউরোপের পাশাপাশি কলকাতার মধ্যবিত্ত শ্রেণীকেও আঘাত হেনেছে। 19 শতকের বোদলেয়ার, র্যাবো, মালারমে ও 20 শতকের টি.এস. এলিয়টের কাব্যাদর্শের প্রভাবে ও রবীন্দ্রনাথ থেকে স্বতন্ত্র হবার সচেতন চেষ্টায় একদল কবিকুল চেষ্টারত। এই প্রবণতা গল্প রচনায় অব্যাহত রেখেছিলেন জগদীশ গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকতায় নজরুলের গল্প সাহিত্যের স্থান কোথায়? এই প্রশ্নটি আরো বেশি জেগে ওঠে যখন কোনো কোনো নজরুল সমালোচক গল্পের আলোচনা করতে গিয়ে দিশা হারিয়ে ফেলেন। তাই প্রচলিত মাপকাঠিতে নয়, বরং স্বাতন্ত্র্যের মানদণ্ডে নজরুলের গল্প বিচার বর্তমান লেখার প্রধান উদ্দেশ্য। তার গল্পের স্বাতন্ত্র্য ও সীমাবদ্ধতার সূত্র সন্ধান একটি যুগপৎ প্রক্রিয়া। আমরা এবার একটু দেখে নিতে চাই যে নজরুল গল্প নিয়ে আমাদের পূর্বসূরীরা কি ধরনের আলোচনা করেছেন বা তাদের মন্তব্যটা কেমন ছিল, এবং তা থেকে আমরা একটি নজরুলের গল্প সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারি। নজরুলের অন্যতম প্রধান জীবনীকার সুশীল কুমার গুপ্ত তার নজরুল চরিত মানুষ গ্রন্থে উল্লেখ করেছেন, ছোট গল্প রচয়িতা হিসেবে নজরুল বাংলা সাহিত্যে বিশেষ কোনো উল্লেখযোগ্য স্থানের অধিকারী নন। আব্দুল হক বলেন, গল্প লেখকের সংযম, পরিমিতিবোধ ও শিল্প চেতনা তার ছিল না। রাজিয়া সুলতানা তার কথাশিল্পী নজরুল গ্রন্থে বলেছেন, বাস্তব জীবনের রিক্ততা, কাঁচা বয়সের উচ্ছ্বাসের আবরণ গল্পের স্বতঃস্ফূর্ত প্রকাশ পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলছেন, ছোট গল্পের রূপ, রীতি, প্রয়োগ কুশলতা এবং পর্যবেক্ষণ ক্ষমতাকে ওই বয়সে লেখক স্বাভাবিকভাবেই আয়ত্তে আনতে পারেননি। তিনি আরো বলছেন, ছোট গল্পের কিছু লক্ষণ থাকলেও ব্যথার দান গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর গল্পহীনতা। তো এই যে মন্তব্য গুচ্ছ, এই মন্তব্য গুচ্ছকে সামনে রেখে আমাদেরকে নজরুলের গল্প নিয়ে আলোচনা করতে হবে, এবং আমরা মনে করি এটা নিঃসন্দেহে একটি ঝুঁকিপূর্ণ কাজ। যদিও ছোট গল্পকে বলা হচ্ছে সাহিত্যের আধুনিকতম রূপকল্প, তথাপি একথা স্বীকার্য যে গল্প বাঙালির নিজস্ব সম্পদ। প্রাচীন কাব্য ও নাটক থেকে শুরু করে মহাকাব্য, মঙ্গল কাব্য, প্রণয়োপাখ্যান, গাথা, পালা, রূপকথা, উপকথা, কিস্সা সবকিছুর অন্তর কাঠামোতে বিদ্যমান থাকে গল্প। লৈখিক সাহিত্যের আলোচনায় ছোট গল্প হিসেবে যে শাখাটির একটি বিশিষ্ট ফর্ম রূপে আবির্ভাব ঘটেছে, কালের বিচারে তা হয়তো নবীন, কিন্তু মৌখিক সাহিত্যের গল্পের উপস্থিতি অনেক পুরনো। বলা যায়, হৃদয় সংবেদী মানুষের দৈনন্দিন জীবন প্রবাহে গল্পের উপস্থিতি অনেকটা প্রত্ন প্রতিমার মতো, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে কথা ও কথকতা আমাদের জীবনেরই অংশ এবং বহু যুগ ধরে তা চর্চিত। সেই বিচারে একজন লেখক কি পদ্ধতিতে গল্প লিখবেন তা বিশ্লেষণের দাবি রাখে।
কারণ পূর্বে উল্লেখ করা হয়েছে কাব্য সাহিত্য সহ অপরাপর সকল সাহিত্যই 19 ও 20 শতকে অবয়ব লাভ করেছে ইউরোপীয় তথা ঔপনিবেশিক সাহিত্যাদর্শের অনুসরণে। আর নজরুলের বিঔপনিবেশিক মননঋদ্ধ রচনা, কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ ঔপনিবেশিক রুচির সঙ্গে অনেক ক্ষেত্রে যে সাংঘর্ষিক হবে এটাই তো স্বাভাবিক। এ প্রসঙ্গে সমালোচক মোহাম্মদ আজমের একটি মন্তব্য স্মরণযোগ্য। তিনি বলছেন যে উপনিবেশ আমল ও উপনিবেশ উত্তর বাংলা সাহিত্যের পঠন পাঠনের ক্ষেত্রে নন্দনতাত্ত্বিক যেসব মাপকাঠি ব্যবহৃত হয়েছে এবং এই ব্যবহারের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ভূগোল যেভাবে চিহ্নিত হয়েছে তার সীমায় নজরুল সাহিত্যের কিছু পৌনঃপুনিক উপাদান ঠিকমতো আঁটে না। উদ্ধৃতি শেষ। তাই নজরুলের গল্প একাধিক দৃষ্টিকোণ থেকে বিচার্য। এক্ষেত্রে নজরুলের আত্মজীবন, তার সৈনিক সত্তা, তার বিঔপনিবেশিক অবস্থান ও সমকালীন রাজনৈতিক ঘটনা প্রবাহ গল্প বিচারের উপাদান হিসেবে গুরুত্ব পেতে পারে। অনেকে আলালের ভয়ে দুলালকে সার্থক উপন্যাস বলতে চান না, এর কারণ তাতে বহির্বাস্তবতার প্রাবল্য। এর বিপরীতে রচিত হলো 1865-তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, শোনা গেল অশ্বারোহীর পদাঘাতের নতুন ধ্বনি। এরপর উপন্যাস শিল্প এগিয়েছে অনেক দূর, কিন্তু প্রশ্ন থেকেই যায় কোন বাস্তবতা গুরুত্বপূর্ণ, কোন সংকট সাহিত্যে আবশ্যিক, অন্তর নাকি বাহির? এই সংকটের মুখোমুখি হতে হয় ঈশ্বর গুপ্তের কবিতার সামনে দাঁড়িয়েও। এই সংকট দেখা দেয় কলকাতা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, অন্তর বাস্তবতার দৃঢ় কথা সাহিত্য পাঠ পরবর্তী বাংলাদেশের কথা সাহিত্য পাঠের ক্ষেত্রেও। সাহিত্য বাস্তবতা নিয়েই এগোয়, কিন্তু বহির্বাস্তবতার মুখোমুখি না হয়ে অন্তর বাস্তবতায় কিভাবে যাওয়া সম্ভব? আর জীবনে ও সমাজে যখন বহির্বাস্তবতাই প্রধান সংকট হিসেবে বর্তমান থাকে, তখন তার মীমাংসাই সাহিত্য স্রষ্টার প্রধান অন্বিষ্ট হয়ে ওঠে। 19 শতকের 50-এর দশকে কলকাতার মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠার মুহূর্তে প্যারীচাঁদ মিত্র তার আলালের ঘরে দুলালের সেই কাজটি করতে চেয়েছিলেন, এবং একই কাজ করতে হয়েছিল বাংলাদেশের লেখকদের 47 পরবর্তী নতুন পরিচয়ে পরিচিত হয়ে ওঠা বহির্বাস্তবতার মোকাবেলায়। অন্যদিকে অন্তর্বাস্তবতার সন্ধানে বঙ্কিমচন্দ্রকে নিতে হয়েছিল ইতিহাসের স্মরণ, কখনো তা দূর অতীতের, কখনো বা দূরতম অতীতের। আর 20 শতকের আধুনিকতাবাদীদের রোমন্থন করতে হয়েছিল ফ্রয়েড, মার্কসের মতো পাশ্চাত্য তত্ত্বের জগতে। এক অর্থে বহির্বাস্তবতার দ্বন্দ্ব ও সংকটের মধ্য দিয়ে বাঙালিকে তার দীর্ঘ সময় পার করতে হয়েছে। অন্তর্বাস্তবতা এসেছে বহির্বাস্তবতার পরিপূরক হিসেবে। তাই আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তনে দুই বাস্তবতার যুগ্মীভবন, মনসামঙ্গল কাব্যে সামন্ত শ্রেণী ও বণিক শ্রেণীর দ্বন্দ্ব। অর্থাৎ বহির্বাস্তবতার কাঠামোতেই ধরা দিয়েছে অন্তর্বাস্তবতা। নজরুল সাহিত্য রচনার ক্ষেত্রে তার কালের প্রধান প্রধান বাস্তবতা, যেগুলো অবশ্যই বহির্বাস্তবতা, বিশ্বযুদ্ধ, বামপন্থী আন্দোলন, দারিদ্র্য, পূর্ণ স্বাধীনতার জন্য ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রাম প্রভৃতিকে সামনে রেখে এগিয়েছেন। বেগম আক্তার কামাল বলছেন, শিল্প সৃষ্টি, রাজনৈতিক ক্রিয়াকর্ম অথবা ব্যক্তি হিসেবে জীবন যাপন করা সব ক্ষেত্রে তিনি অর্থাৎ নজরুল ছিলেন স্বতঃস্ফূর্ত, সংজ্ঞাবাদী এবং বহির্মুখী। আরোপিত তত্ত্ব, মনন বুদ্ধির কূটতর্ক কিংবা দার্শনিক স্থিরতা তাকে চালিত করেনি। উদ্ধৃতি শেষ। এজন্য অবশ্য কোন কোন সমালোচক তাকে সমকালীন হইচইয়ের কবি বলে একপাশে সরিয়ে রেখেছেন, কিন্তু সমকালকে অস্বীকার করা নজরুলের পক্ষে ছিল অসম্ভব। সমকালকে ধারণ করবার প্রয়োজনে তাকে হতে হয়েছিল বহির্বাস্তবমুখী। নজরুল সাহিত্য দর্শের মধ্যে তার দারিদ্র্যময় শৈশব কৈশোর, বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, উপনিবেশ বিরোধিতা অনিবার্যভাবেই মিশে থাকে, যা তার সাহিত্য সৃজনকে করে তোলে বহির্বাস্তবতার মুখোমুখি। নজরুল সাহিত্যের প্রধান রসদ জুগিয়েছে নজরুলের বৈচিত্র্যময় জীবন। কবিতার মতো গল্পেও আবিষ্কার করা যায় নজরুলের নিজস্ব জীবন অভিজ্ঞতা ও জীবন বীক্ষণ। নজরুল জীবনীকাররা জানাচ্ছেন, নজরুল প্রথম পাঠ গ্রহণ শুরু করেন চুরুলিয়ার অধিবাসী বিনোদ বিহারী চট্টোপাধ্যায়ের পাঠশালায়। এরপর তিনি মক্তবে পড়াশোনা করেছেন। এরপর মক্তবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার সেখানেই তিনি শিক্ষকতা করেছেন। আবার শোনা যায় যে তিনি কিছুদিন মুয়াজ্জিন এবং স্থানীয় একটা দরগার খাদেম হিসেবেও ছিলেন। এসব নানা বৈচিত্র্যময় জীবনের ভেতর দিয়ে তিনি এগিয়েছেন
এবং এই মক্তব থেকে তার একটা অর্জন হচ্ছে যে তিনি আরবি ফার্সি যে পাঠ, অর্থাৎ আরবি ফার্সি শিক্ষা, এটা একটা প্রাথমিক পাঠ তিনি গ্রহণ করতে পেরেছিলেন। যদিও আমরা দেখবো যে নজরুলের আরবি ফার্সি পাঠ শুধু যে মক্তব থেকেই নিয়েছেন তা নয়, তিনি আরো যে পরবর্তী সময় পঠন পাঠনের ভেতরে ওই আরবি ফার্সির একটা প্রভাব ছিল। এবং এরপর তিনি লেটো দলে যোগ দেন, এবং এই লেটো হচ্ছে যাত্রা গান এবং কবির লড়াইয়ের মিশ্র রূপ লেটো। এবং নজরুলকে লেটোর দলের হয়ে অনেক পালায় অভিনয় করতে হয়েছিল এবং অনেক পালা রচনাও করতে হয়েছিল। এবং আর্থিক অসচ্ছলতার জন্য তিনি কৈশোরে লেটো দলে যোগ দেন। এই লেটো দলের যোগদানের ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলার চিরায়ত পুরাণের সঙ্গে তার গভীর পরিচয় ঘটেছিল, যা তার সাহিত্যিক মনন গঠন ও দেশজ সাহিত্য রুচি নির্মিতিতে রেখেছিল অবচেতন ভূমিকা। একই সঙ্গে এই মক্তবে আরবি ফার্সি পাঠ এর ফলে পশ্চিম এশীয় ঐতিহ্য সম্পর্কেও তাকে সজ্ঞান করে তুলেছিল, এবং এটিও আরো পূর্ণতা পেয়েছে তার সৈনিক জীবন বরণে। এ প্রসঙ্গে নজরুল জীবনীকার রফিকুল ইসলামের একটু মন্তব্য আমি পাঠ করছি, এটা প্রাসঙ্গিক মনে করি। লেটো দলে পালা নাটক রচনা বালক নজরুলকে বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছিল, সন্দেহ নেই। কেবল দ্রুত গান বা নাটক রচনা নয়, হিন্দু পুরাণ, ইতিকথা এবং ওই অঞ্চলের লোক সংস্কৃতির একটি বিশেষ ধারার সঙ্গে পরিচয়ের সুযোগ ঘটে এই সময়। পরবর্তীকালে তার কাব্যে হিন্দু ঐতিহ্য এবং বাংলার গ্রামীণ ও লোক সংস্কৃতি থেকে উপাদান আহরণ মুসলিম ঐতিহ্যের পাশাপাশি সেগুলোর ব্যবহারে যে স্বাচ্ছন্দ্য পরিলক্ষিত হয় তার সূত্রপাত দেখতে পাই লেটো দলের জন্য নজরুলের রচনার মধ্যে। আমরা এখানে বলতে চাচ্ছি যে নজরুলের ঐতিহ্য চেতনার এই যে দুই দিক, রফিকুল ইসলাম বলেছেন হিন্দু পুরাণ ও মুসলিম ঐতিহ্য, আমরা সেগুলোকে চিহ্নিত করতে চাই যথাক্রমে ভারতীয় ঐতিহ্য এবং পশ্চিম এশীয় ঐতিহ্য হিসেবে। নজরুল নানা ধরনের কাজ করেছেন। তাকে পুলিশ ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ ময়মনসিংহে নিয়ে গিয়েছিলেন, সেখানে স্কুলে ভর্তি করিয়েছিলেন 7ম শ্রেণীতে। এরপর সেই কাজী সাহেবের বাড়িতে তিনি জায়গির থাকতেন, সেখান থেকে তিনি স্কুলে যেতেন। সেই স্কুলে যাতায়াতের পথে দেখা যেত তাকে বেশ কিছু দুরন্ত বালক তাকে বিরক্ত করত। এই ধরনের কিছু বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি তিনি হয়েছিলেন। এবং আমরা দেখছি যে এই যে নজরুলের কৈশোরক জীবনের এই ঘটনাগুলো প্রকাশ দেখতে পাই তার শিউলিমালা গ্রন্থের অগ্নিগিরি গল্পের চরিত্র বিন্যাসে। এবং বিশেষত এই গল্পের নায়ক ত্রিশাল মাদ্রাসার ছাত্র সবুর আখন্দ চরিত্রটির কল্পনায় নজরুলের দরিরামপুর জীবনের ছায়াপাত করেছেন, এই কথা বলছেন রফিকুল ইসলাম। নজরুল সাহিত্য রচনায় আত্মজীবনকে হুবহু অনুসরণ করেননি, এই গল্পেও তেমনি জীবনের নির্যাসটুকু নিয়েছেন, এরপর মিশিয়েছেন সৃজনী। তাই গ্রামের নাম দরিরামপুর থাকলো না, হয়ে গেল বীররামপুর। আর গল্পের পরিণতিতে যে মুহূর্ত তৈরি হলো তার নজরুলের গল্পকার সত্তায় সর্বদা বিরাজমান করুণ রসনিষ্পত্তি বা ট্র্যাজিক পরিণতি। কাজী নজরুল ইসলাম শিয়ারশুল রাজ স্কুলে 10ম শ্রেণীতে প্রিটেস্ট পরীক্ষায় চলা অবস্থায় 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। স্বেচ্ছায় বরণ করেন সৈনিক জীবনের মতো এক চ্যালেঞ্জিং জীবন। ব্রিটিশ বিরোধী হওয়া সত্ত্বেও কেন নজরুল ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিলেন তা নিয়েও আছে নানা অভিমত, নানা প্রশ্ন। মূলত বাঙালির ভীরুত্বের অপবাদ ঘুচাতে ও রোমাঞ্চকর জীবনের হাতছানিতে সাড়া দিতেই তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এর প্রমাণ পাই ঋকদের বেদন গল্পের বাঙালি যুবক সৈনিকের জবানিতে। সেই যুবক বলছে, কোষ্টি পাথরের মতো সহ্য গুণ আমাদের থাকা চাই, তবে না জগতের লোক যাচাই করে নিবে যে বাঙালিরাও বীরের জাতি। অর্থাৎ নজরুলের সৈনিক সত্তায় দেশপ্রেম ও মানবপ্রেম সমানভাবে ক্রিয়াশীল। নজরুল জীবনীকাররা মোটামুটি একমত যে নজরুল সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মেসোপটেমিয়ায় যাননি। কিন্তু করাচি সেনানিবাসে অবস্থানকালে যুদ্ধের নানা অনুষঙ্গ, বহুজাতিক মানুষের সান্নিধ্য লাভ, পারস্য সাহিত্যের সঙ্গে পরিচয় তার সাহিত্য জীবনে রেখেছিল সুদূর প্রসারী অবদান। তার গল্প, কাব্য ও গল্পে প্রেমের উচ্ছ্বাস ও করুণ রসের আধিক্যের পেছনে ক্রিয়াশীল ছিল পার্সি সাহিত্যের প্রচ্ছন্ন প্রভাব। পার্সি কবি হাফিজের কবিতার সঙ্গে ঘটেছিল তার মানসিক সম্পৃক্তি। এর উল্লেখ পাওয়া যায় রুবাইয়াতি হাফিজ গ্রন্থের মুখবন্ধে।
এ থেকে বলা যায় সুফিবাদ ও মরমীবাদও তার সোপার্জিত সম্পদ। জীবনের প্রতিটি বাঁক থেকে তিনি সাহিত্যের উপাদান অর্জন করেছেন। বলা যায় নজরুলের সৈনিক সত্তা তার সাহিত্য জীবনের এক বড় শক্তি। এর প্রকাশ দেখি তার রচিত বেশ কয়েকটি গল্পে। এবং মোহাম্মদ আজম এখানে বলছেন তার প্রথম গ্রন্থ ব্যথার দানের কোনো কোনো গল্প নতুন আবহ তৈরির সাফল্যে প্রশংসিত হয়েছিল। উদ্ধৃতি শেষ। এই গল্পের নায়ক, অর্থাৎ প্রথম গল্প ব্যথার দানের কথা বলছি, এই গল্পের নায়কের নাম দারা হলেও নজরুল নুরুন নবী বা নুরু হিসেবে প্রথম লিখতে শুরু করেছিলেন। এবং বাঁধনহারা উপন্যাসে আমরা আরো এক নুরুকে পাই, যে মূলত নজরুলেরই প্রতিরূপ। এখানে আরো একটি তথ্য জানিয়েছেন নজরুলের অন্যতম রাজনৈতিক সহচর মুজফফর আহমদ। 1917 এর রুশ বিপ্লব নজরুলকে গভীরভাবে আকর্ষণ করেছিল। তার দৃষ্টান্ত মেলে ব্যথার দান গল্পে। গল্পে লেখা আছে মুক্তি সেবক সৈনিক দলে সয়ফুল মুলক ও দারার যোগদানের খবর। এবং এই যে লেখা ছিল যে মুক্তি সেবক সৈনিক দলে যোগদান করছে, এটা নজরুল প্রথম লিখেছিলেন লাল ফৌজে যোগদান করছে। কিন্তু ওই সময়ে এই লাল ফৌজ কথা ব্যবহার করাটা খুবই দোষের ছিল এবং খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ফলে যখন সেটা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক তার আগ মুহূর্তে এই লাল ফৌজ কথাটা বাদ দিয়ে সেখানে মুক্তি সেবক সৈনিক দল কথাটা যুক্ত করা হয়। এ থেকে আমরা বুঝতে পারি যে নজরুল যুদ্ধক্ষেত্রে অবস্থান কালেই আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের সঙ্গে পরিচিত ছিলেন এবং বামপন্থী আন্দোলনের সঙ্গেও তার একটা যোগ ছিল, পরিচয় ছিল, এবং যেটা পরবর্তীতে কলকাতা আসার পরে আমরা দেখতে পাই। যুদ্ধক্ষেত্রের পটভূমিতে রচিত বাউন্ডলের আত্মকাহিনীকে বলা যেতে পারে নজরুলের প্রথম প্রকাশিত গল্প। প্রকাশিত হয়েছিল 1326 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ 1919 সালে। এই গল্পটি প্রথমে বাঙালি পল্টনে এক বউঘাটের যুবকের আত্মকাহিনী হিসেবে রচিত হয়েছিল। এই গল্পে আমরা যে ছন্ন ছাড়া যুবকের জমানি পাই, তাতে তার মাতার প্রয়াণ, রানীগঞ্জের শিয়ারসুল রাজ স্কুলে পাঠ গ্রহণ, মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ ইত্যাদি থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে এক বেপরোয়া নজরুল। এই বাউন্ডলের আত্মকাহিনী যে বাউন্ডলেকে পাই, সেটা আসলে নজরুলকে আমরা সেখানে আবিষ্কার করতে পারি। এরপর আমরা বাঁধনহারার যে নুরুর কথা বলেছি, সেখানে আমরা বিদ্রোহী নজরুলকে দেখতে পাই। এবং হেনা গল্পেও আমরা দেখতে পাই যুদ্ধক্ষেত্রের বর্ণনা। এবং এই যে যুদ্ধের বর্ণনা, এই যুদ্ধ যেটা বাঙালির কাছে ছিল একটা অপরিচিত বিষয়, সেই অপরিচিত বিষয়কে এনে নজরুল বাংলা সাহিত্যে, কাব্যে, গল্পে একটা নতুন বৈচিত্র্য তৈরি করেছেন, নতুন নির্যাস তিনি যুক্ত করেছেন। এবং নজরুলের সৈনিক জীবনের প্রত্যক্ষ ফল মধ্যপ্রাচ্য গমন কিংবা যুদ্ধে অংশগ্রহণ কেবল নয়, বরং সাহিত্যিক জীবনের উদ্বোধন। নজরুল সৈনিক জীবন বরণ করেছিলেন বলেই কবিতায় যেমন পেয়ে যায় টর্পেডো, ভাসমান মাইন, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, কামাল পাশা, আনোয়ার পাশা ইত্যাদি, তেমনি ব্যথার দান, হেনা, ঘুমের ঘোরে, রিক্তের বেদন প্রভৃতি গল্প থেকে পাই গোলা, বোমা, তোপ, দ্রুম দ্রুম, ফরজন্ত, সিপাহী, তলোয়ার ইত্যাদি সামরিক শব্দমালা, যা অনায়াসে বাংলা শব্দ ভাণ্ডারে স্থায়ী আসন করে নিয়েছে। 19 শতকে বাংলা গদ্যের অবয়ব গঠনের কালে যা ছিল অকল্পনীয়। এ প্রসঙ্গে মোহাম্মদ আজমের আরেকটি উদ্ধৃতি পাঠ করছি। নজরুলের সাহিত্য কর্মের একেবারে আকর উপাদান হিসেবে আরবি, ফার্সি, তুর্কি উপকরণের বহুলতা, তাই কেবল তার ইসলাম ধর্মাবলম্বী হওয়া দিয়ে ব্যাখ্যা করা যাবে না, ব্যক্তিগত ইতিহাস ও প্রস্তুতির ইতিবৃত্তকেও আমলে আনতে হবে। উদ্ধৃতি শেষ। অর্থাৎ নজরুলের সাহিত্য পাঠ তার জীবন পাঠের সমান্তরাল স্রোতে অগ্রসর হয়। এবার আমরা নজরুলের মিথ ব্যবহার নিয়ে একটু বলতে চাই। মিথ ব্যবহারে নজরুলের কৃতিত্ব অবিসংবাদিত। ভারতীয় মিথ ও পশ্চিম এশীয় মিথের পৃথক ব্যবহার, আবার কখনো উভয়ের মিথস্ক্রিয়ায় নজরুলের সাহিত্য হয়ে ওঠে অনবদ্য। জীবনের ভেতর থেকে প্রাপ্ত এই পুরাণ জ্ঞান নজরুলের আন্তরিকতায় রূপ পায় ধর্মনিরপেক্ষ চেতনায়। তার গল্পের পরিপ্রেক্ষিতের কারণেই বেশিরভাগ চরিত্র মুসলিম ধর্মাবলম্বী এবং সমাজটা মুসলিম সমাজ। কিন্তু দেখা যাচ্ছে যে এই মুসলিম সমাজের মধ্যেই যে ভারতীয় ঐতিহ্যের প্রকাশ দেখা যাচ্ছে। যেমন ভারতবর্ষীয় প্রতীক ব্যবহার করছেন,
পদ্মগোখ্র গল্পে মীর বাড়ির সৌভাগ্যবধূ আরিফ পত্নী জোহরার পদ্মগোখ্র আবিষ্কার ও সন্তান বাৎসল্যে তাদের কাছে টেনে নেওয়া দিয়ে গল্পের শুরু। এবং এর মধ্যে অতি প্রাকৃত বিষয় আছে, কিন্তু আমরা দেখছি যে লেখকের বর্ণনা গুণে এবং আন্তরিকতায় তা পাঠকের কাছে সাবলীল ভাবেই উপস্থাপিত হয়েছে। কিন্তু এই যে সাপ প্রতীকের ব্যবহারের নেপথ্যে নজরুলের ভারতবর্ষীয় মিথ সম্পর্কে সজ্ঞানতার পরিচয় মেলে। এ প্রসঙ্গে সিরাজ সালেহীন তার নজরুল টোটেম গ্রন্থে উল্লেখ করছেন, এই গল্পের মর্মে নাগ, সর্প, বিষ ও জীবন সম্পর্কে অমৃত প্রাপ্তির রূপকার্থ আছে। গল্পের নামেই পদ্মের ব্যবহার বিদ্যমান। অষ্টনাগের একজনই পদ্ম। ভারতীয় সমাজ সংস্কৃতি অর্থনীতিতে জনমণ্ডলীর কেন্দ্র দখলের প্রতীকতা আছে এতে। উদ্ধৃতি শেষ। শব্দটিকে কেন্দ্র করে জোহরার ব্যক্তিত্ব যেমন প্রকাশিত হয়, তেমনি পারিবারিক ও সামাজিক কাঠামোটিও উন্মোচিত হয় সাপকে কেন্দ্র করে। ভারতীয় মিথ চেতনায় সর্ব পূজনীয়, সম্পদ প্রাপ্তির ইঙ্গিত। নজরুল তার গল্প বলার মুন্সিয়ানায় এই মিথকে স্থাপন করলেন এক মুসলিম পরিবার কাঠামোতে। আমরা জিনের বাচ্চা গল্পেও দেখি যে চানভানুকে পাওয়ার জন্য সেই দুরন্ত উচ্ছৃঙ্খল নায়ক আল্লাহ রাখার যে দুরন্তপনা দেখি, সেখানেও কৃষ্ণ মিথের আবিষ্কার কষ্টকর নয়। নজরুল প্রথম দিককার গল্পে কবি হাফিজ ও ওমর খৈয়ামের প্রভাবে সুফিবাদের অনুষঙ্গ লক্ষ্যযোগ্য তার প্রথম দিককার গল্পে। যেমন ব্যথার দান গল্পে বেদৌরাকে মাসুক আর দারাকে আশেকের ছাঁচে ফেলে তাদের পারস্পরিক আরতিকে সুফিবাদের আধ্যাত্মিক দর্শনের সঙ্গে মিলিয়ে পড়া যেতে পারে। এই জীবাত্মা পরমাত্মার সম্পর্ক বৈষ্ণব সাহিত্য সমানভাবে ক্রিয়াশীল। পার্থক্য শুধু এই যে বৈষ্ণব তত্ত্বের জীবাত্মা রাধা নারী তথা একদিকে কর্তব্যবোধ, অন্যদিকে প্রেম ধর্ম, এই দুয়ের দ্বিধায় নায়ক দীর্ণ হয় এবং শেষ পর্যন্ত কর্তব্যবোধকে সে অবহেলা করতে পারেনি। ফলে তার শিবির রক্ষা করার জন্য, যুদ্ধ শিবির রক্ষা করার জন্য সে গুলি চালায়, কারণ গুল গুপ্তচর হিসেবে তার শিবিরে আক্রমণ করেছিল। এবং সেই নায়কের বন্দুকের গুলি দিয়ে রক্তাক্ত গুলকে আবার সেই নায়ক জড়িয়ে রাখে। মৃত্যুর আগে চিরায়ত প্রশ্ন উচ্চারণ করে গুল, বলছে, এই আশিকের হাতে মাসুকের মরণ বড় বাঞ্ছনীয় আর মধুর নয় হাসিন। মৃত্যুর প্রাক মুহূর্তে গুল তার প্রেমিককে বলছে হাসিন, অর্থাৎ সুন্দর। অর্থাৎ নজরুলের মিথ ব্যবহার আরোপিত কোনো বিষয় নয়। বলা যায় একজন বাঙালি লেখক নিজ ঐতিহ্যের প্রতিনিধি হিসেবে যে মিথ চেতনাকে ধারণ করেন, তারই প্রকাশ ঘটেছে নজরুলের গল্প সাহিত্যে। মিথ প্রতিমার মতো নজরুলের গল্পের কাঠামোতে বিদ্যমান থাকে। নজরুলের গল্পে বেশ কিছু সক্রিয় নারী চরিত্রের উপস্থিতি দেখা যায়। এই নারীরা কেউ প্রণয়নী, কেউ বেদুইন গুপ্তচর, কেউ গৃহলক্ষ্মী, কেউ দাবাড়ে, কেউ দৃঢ়চেতা, কেউ বা স্বামী হন্তারক। নারী এখানে উপলক্ষ্য হিসেবে আসেনি, এসেছে কেন্দ্রস্থ লক্ষ্য হিসেবে। যেমন ব্যথার দানে 2 দফায় এসেছে বেদৌরার কথা, অর্থাৎ নারীর বক্তব্য আছে, নারী বলতে চায় এবং নারী বলছে। রিক্তের বেদনে শহীদার স্মৃতি হিসেবে থাকলেও জীবনবাদী বেদুইন নারী গুল দুঃসাহসী ও প্রেম। নজরুলের গল্প স্থানিক বৈচিত্র্যে ভরপুর। গল্পের স্থান ও জীবনধারা নির্বাচনের লেখক বাংলাদেশের বাইরে গিয়ে মধ্যপ্রাচ্য সংস্কৃতির আমেজ প্রবর্তন করে সাহিত্যে বৈচিত্র্য সৃষ্টি করেছেন, এ কথা বলেছেন রাজিয়া সুলতানা। এই মানে জীবন ও সমাজের রূপায়ণ এবং তাদের ভাষা নির্মাণ। বাঙালির ভাষা নির্মাণে ও ইতিহাস গঠনে দীর্ঘকাল যে অংশটি ছিল পর্দার আড়ালে, সেই অংশের একজন প্রতিনিধি হিসেবে নজরুল সমাজের ও ঐতিহ্যের অনুসন্ধান করেছেন তার সাহিত্যকর্মে, কবিতায় তো বটেই, গল্পেও। সেদিক থেকে কাজী নজরুল ইসলাম বাঙালি মুসলমানের লেখক। মুজিবুর রহমান খানের মতে বাংলা সাহিত্যের মুসলমান গল্প লেখকদের মধ্যে তার স্থান কেবল পয়লা পংক্তিতে নয়, সর্বপ্রথম। এখানে মুসলমান শব্দটিকে সংকীর্ণ অর্থে না দেখে নজরুলের সমাজ ও নিজ সংস্কৃতির সঙ্গে তার আত্মপরিচয়ের সংযোগ ও প্রকাশক হিসেবে বিবেচ্য। আব্দুল মান্নান সৈয়দের মতে নজরুল বাঙালি মুসলমানের ঐতিহ্যের প্রথম স্রষ্টা ও দ্রষ্টা। কারণ এর আগেও মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ, মুজিবুর রহমান সহ আরো বেশ কয়েকজন মুসলিম লেখক
বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন, কিন্তু সমকালের বাঙালি মুসলমান তাদের কথা সাহিত্যে স্থান পায়নি। দূর অতীতের আদর্শায়িত ঐতিহাসিকতা নিয়েই ছিল তাদের কারবার। তাই এই বৃহৎ জনগোষ্ঠীর স্বতন্ত্র স্বরও তাদের গল্প উপন্যাসে স্থান পায়নি। বস্তুত প্রথম নজরুল ইসলামে এসে আমরা পেলাম বাস্তবের রক্ত মাংসের কয়েকটি মানুষ, যাদের মধ্যে জীবনের বাঁচার পিপাসা মুক্ত হয়েছে। এ কথা তার গল্পের ক্ষেত্রে সর্বাংশে প্রযোজ্য। এ প্রসঙ্গে আমরা আহমদ ছফার একটি বক্তব্য স্মরণ করতে পারি। তিনি বলছেন, নজরুলের কাছে বাঙালি মুসলমান সমাজের অন্যতম প্রধান প্রণিধানযোগ্য ঋণ এই যে নজরুল তাদের ভাষাহীন পরিচয় ঘুচিয়ে দিয়ে তাদের সামাজিক ভাষাকে সাহিত্য সৃষ্টির ভাষা হিসেবে প্রতিষ্ঠা দান করলেন এবং স্বীকৃতি অর্জন করে দিলেন। উদ্ধৃতি শেষ। তবে নজরুল বাঙালি মুসলমানের লেখক হিসেবে সীমাবদ্ধ থাকেননি, উত্তীর্ণ হয়েছেন বাঙালি লেখকে। বাঙালি মুসলমানের জীবনযাপন, ভাষাভঙ্গি, উৎসব আনন্দ, বিরহ বেদনা, গার্হস্থ্য জীবন ইত্যাদিকে বাংলা সাহিত্যের মূল স্রোতধারার সঙ্গে যুক্ত করে তিনি বাংলা সাহিত্যকেই পূর্ণতা দান করেছেন।